বানাচ্ছে, যে ছবিগুলো হয়তো চলেই না। আমরা দেখেছি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে। তার মধ্যে থেকে যারা লাভবান হয় যে এক্সিবিটাররা, তাদের কিছু যায় আসে না। অনেক হলই আছে যারা সপ্তাহে ভাড়া আগে নিয়ে নেয়, তাদের কোনো ঝুঁকি নেই। এবারে যারা এই যে ছবিগুলো করছেন তাদের মধ্যে অনেকেই তো আমরা যে ছবিগুলোকে নিয়ে খুব একটা আলোচনা করার মতো ছবি সেগুলো নয়, কারণ তার গভীরতা এতই কম, এবং যেগুলোতে বিনোদিত হওয়াও সম্ভব নয়। আবার সাধারণ মানুষকে উৎসাহিত করার পক্ষেও তার যোগ্যতা নেই। তো সেই ছবিগুলো কেন হচ্ছে এবং কারা করছেন, তাদের উৎসাহটাই বা কী? ফিল্ম মেকার হিসেবে একটা দেখো, সব মানুষেরই তো একটা ইচ্ছে থাকে, উচ্চাশা থাকে যে জনপ্রিয় হওয়ার এবং পরিচিতি লাভ করার। সেটা হয়তো ফিল্ম মিডিয়াটা একটা সহজ রাস্তা। যদি সে সুযোগ আসে, তাহলে কাগজে একটু ছবি ছাপা হলো, নাম হলো, তার অন্তত আত্মতুষ্টি ঘটছে কিছুটা। আজকে ক্রিকেট মাঠে গিয়ে খেলতে নামলে তো দেবে না যদি কেউ খেলতে না পারে। আজকে তবলা বাজাতে চাইলেও অনুষ্ঠানে কেউ দেবে না যদি সে তবলা বাজাতে না পারে। বা কোনো ক্ষেত্রেই, শিল্পের অন্যান্য ক্ষেত্রে কিন্তু একজন পরিচালকের ক্ষেত্রে সহজ হচ্ছে। আমি জানি না এগুলো আলোচনা কোনো অর্থ আছে কিনা, বা কাউকে ছোট করা হচ্ছে কিনা, সেটা আমাদের উদ্দেশ্য নয়। কারণ এই ব্যাপারটাই পুরো একটা সোশিওলজিক্যাল মনস্তাত্ত্বিক বিশ্লেষণের প্রয়োজন আছে, যে কেন বা এই জায়গাটা একটা সমাজই তো তৈরি করছে, যে আমরা সকলেই এই ধরনের একটা কাজ যখন ঘটছে, আমরা সক্রিয়ভাবে তার পেছনে না থাকি বা থাকি, আমাদের একটা যোগাযোগ রয়ে যাচ্ছে, কারণ আমাদের সময় জিনিসটা ঘটছে। আজকে যদি একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, আমাকে এড়িয়ে নিতে পারবো না। যে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমরা সকলেই সেই ধরনের রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী। তো সেই রকমভাবে আজ শিল্পকর্মকেও একদম আইসোলেট করা যায় না যে এটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। এমন কিছু কাজ যদি পরপর হয়ে যেতে থাকে, যেগুলোকে কোনোভাবেই আমরা সমাদর করতে পারছি না, প্রত্যাখ্যান করছি, তাহলে সেই কাজগুলো কিন্তু আমার সময়তেই ঘটছে। তাহলে সেই কাজগুলোর উৎসাহটা কোত্থেকে আসছে, আদৌ কি করে সম্ভব হচ্ছে সেই কাজগুলো? সেই প্রত্যেকটা কাজের জন্যই তো কতগুলো হিউম্যান রিসোর্সও দরকার, আবার মেটেরিয়াল রিসোর্সও দরকার। তো এই মেটেরিয়াল রিসোর্স এবং হিউম্যান রিসোর্স কেন প্রপারলি এক্সারসাইজ হচ্ছে না, ব্যবহৃত হচ্ছে না? অনেক সময় বলা হয় যে আমার প্রডিউসার সেভাবে কোঅপারেট করেনি বলে ভালো করে শেষ করতে পারেনি, বা ইত্যাদি ইত্যাদি, বা আমার অন্য একজন ক্যামেরাম্যান নেওয়া উচিত ছিল, কি আমার পারফর্মার ঠিক মতো স্যাটিসফাই করতে পারেনি ইত্যাদি। তো সেই সব জায়গা থেকে একটা কেউ পরিচালকের ত্রুটিকে আঙুল তুলে দেখাতে পারবে। সর্বাঙ্গীনভাবে অবশ্যই যে ছবিটাকে অ্যাকসেপ্ট করা বা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে পরিচালকের একটা ভূমিকা থাকে, কিন্তু আজকে ক্যামেরা ওয়ার্ক সম্পর্কে যদি বলা যায় যে শটগুলো আউট অফ ফোকাস, তখন আমি একটা নির্দিষ্ট করে একজন টেকনিশিয়ানের দিকে আঙুল তুলছি। সেরকমভাবে সরাসরি পরিচালককে মুখোমুখি হতে হয় না, কারণ তাকে স্ক্রিনেও আমরা দেখছি না, বা তার কাজের পরিচয় আমরা যেটুকু পাচ্ছি সেটুকু পাচ্ছি টেকনিশিয়ানের মাধ্যমে। যদি না সত্যি সেই পরিচালকের নিজস্ব একটা ভঙ্গিমা থাকে, বলার মতো বিচক্ষণতা থাকে, জ্ঞান থাকে, তখন সেটা আপনি ফুটে বেরোবে। তো এই প্রবণতাটা আমার মনে হয় যে যেরকম অভিনয়ের ক্ষেত্রে, এটা মজার কথাই, তুমি দেখবে যে অভিনয়ের ক্ষেত্রে কিন্তু তোমার বাড়িতে যিনি কাজ করেন থেকে আরম্ভ করে তোমার যিনি মন্ত্রী মশাই, তিনিও বলবেন যে আমার দেখবেন একটু যদি ছোট্ট একটা কিছু রোল আমাকে দেয়া যায়। তারা মনেই করেন যে এটার জন্য কোনো শিক্ষার দরকার নেই, এটার মধ্যে কোনো শিরাম প্রতিভার দরকার নেই। তো আমার মনে হয় পরিচালনার ক্ষেত্রেও এই একইভাবে প্রযোজ্য,
যে আমি যদি একজন প্রডিউসারকে জোগাড় করতে পারি তাহলে একটা ছবি করাটা কঠিন ব্যাপার হবে না। কেন কি আছে, ক্যামেরাম্যান আছে, সাউন্ড রেকর্ডিস্ট আছে, অভিনেতা আছে, ইলেকট্রিশিয়ান লাইট করে দিচ্ছে, সিনেমা হয়ে যাচ্ছে। প্রথম কথা, একটা জিনিস হয়ে যাওয়া মানে সেটা একটা চাও না চাও তোমার একটা সামাজিক সম্পদ হয়ে গেল, একটা প্রোডাক্ট। কে কিভাবে করেছে না করেছে দেখবে। এবারে সেই প্রোডাক্টটা একটা হচ্ছে যে সেই প্রোডাক্টটাকে ফার্দার কিভাবে জনসাধারণের কাছে নিয়ে যাওয়া যায়, ব্যবসায়িক দিক থেকে সফল হয় ইত্যাদি প্রচেষ্টা। আর একটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আমাদের সাংস্কৃতিক জগতে একটা ভার হয়ে গেল, নাকি এটা আমাদের এগিয়ে যাওয়ার পথে একটা সম্পদ হলো। এটা তো একটা সম্পদ হচ্ছে, একটা গ্রোথ, ইটস এ প্রোডাক্ট অফ এ সোসাইটি। কে কিভাবে করেছে তা এখন যদি ভার হয়ে যায়, যে ভারটা আমাদের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, আমার মনে হয় সেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট টু মানে কনসিডার। কারণ এই ভারটা যত বাড়তে থাকবে তত কিন্তু আমরা নিচের দিকে নামতে থাকবো, বিকাশ ঘটার প্রতিবন্ধকতা হবে। আজকে যদি আমরা সংখ্যাতত্ত্বে বিচার করি যে কতগুলো এরকম কাজ হচ্ছে, যে কাজগুলো কিন্তু হয়ে আমরা চাই আর না চাই সেটা একটা জায়গা করছে, তার একটা আর্কাইভাল ভ্যালু তৈরি হচ্ছে। সেই আর্কাইভাল ভ্যালুগুলো আমাদের রিফ্লেকশন অফ এন্টায়ার কালচারাল সিচুয়েশন, এবং এইগুলো থেকে আমরা সেটা মানে যে কোনোভাবে, সেটা স্কাল্পচারের ক্ষেত্রে হতে পারে, পেন্টিংয়ের ক্ষেত্রে হতে পারে, গল্পের ক্ষেত্রে হতে পারে, লেখার ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে হতে পারে, সঙ্গীতের সব ক্ষেত্রে যখন আমরা দেখবো যে মিডিওক্রেসির ভারটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু একটা চিন্তার জায়গা তৈরি হয় যে এটার থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তাটা বা কেন এটা হচ্ছে। আমার তো মনে হয় এই আলোচনাটাই তোমার একটা মূল উদ্দেশ্য, এবং সেইটাকে কিভাবে আটকানো যায়। কারণ এই যে লোডটা, এই লোডটাকে অস্বীকার করা যায় না। এই যে সামগ্রিক উৎপাদন যেটা তৈরি হচ্ছে সাংস্কৃতিক জীবনে, তার প্রভাব কিন্তু অসম্ভবভাবে, কারণ সেগুলোই তো ডিকটেট করবে আমি গুনগুন করে কি গান গাইব, আমি বাড়ির দেওয়ালের রংটা কি করব, বা কোন পেন্টিংয়ের কপি আমি কিনবো বা কিনবো না, বা আদৌ আমি বই পড়বো কি পড়বো না, সমস্ত কিছুই, বা কার বই পড়বো। তো সেগুলো একটা দিক নির্ণয় করে আমাদের মানসিক বিকাশের ক্ষেত্রে। সেই বিকাশের ক্ষেত্রগুলো সংকীর্ণ হয়ে গেলে নিশ্চয়ই একটা বিপদ সংকেত তো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি তাহলে কি আমরা ধরেই নেবো যে আমরা উই আর ইন এ ডিপ ক্রাইসিস ইন টার্মস অফ বেঙ্গলি সিনেমা, নাকি নিয়ার ফিউচার এটার থেকে বেরোনোর কতগুলো সম্ভাবনা বা সংকেত আমরা দেখতে পাচ্ছি?